জিনের ভয়। প্রিয় বন্ধুরা, কিছু কিছু ঘটনা আছে যা আমাদের মনের মাঝে মোচড় দিয়ে ওঠে। এইরকম একটি ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। চলুন দেরি না করে শুরু করা যাক ঘটনাটি। দেখুন, আমার মনে হয় আপনার ছেলে কোনো জিনের পাল্লায় পড়ছে। ও এতটাই ভয় পেয়েছে যে ভয়েও পাগলের মতো কথা বলে যাচ্ছে। কবিরাজের কথায় সুজনের মা বললেন, কবিরাজ সাহেব, আপনি দয়া করে কিছু একটা করুন। আমার তো এই ছেলেটা ছাড়া কেউ নেই। আমি বৃদ্ধা মানুষ। আমার এই ছেলেটা ভ্যান চালিয়ে কষ্ট করে সংসার চালায়। এতদিন তো ঠিকই ছিল, হঠাৎ কাল রাতে যে ওর সাথে কি ঘটল সেটা এখনো জানতে পারলাম না। সুজনের মায়ের কথায় কবিরাজ বললেন, আপনি চিন্তা করবেন না, আমি দেখি কি করা যায়। কথাটা বলে কবিরাজ সুজনের পাশে বসে দোয়া কালাম পড়ে ফু দিতে লাগলেন। কবিরাজ দোয়া কালাম পড়ে ফু দেয়, এদিকে সুজনের শরীর কেঁপে ওঠে। এভাবে বেশ কিছুক্ষণ হওয়ার পর কবিরাজ গ্লাসের পানিতে ফু দিয়ে সেই পানি সুজনকে খাওয়ায় দেয়। শরীরে ঝাড়ফুঁক করায় ও পানি পড়া খাওয়ার পর সুজনের শরীর একটু ভালো হয়। তখন কবিরাজ বলেন, এখন কেমন লাগছে? কবিরাজের কথার জবাবে সুজন বলেন, আগের থেকে ভালো লাগছে, কিন্তু গতকাল রাতের ঘটনা যে ভুলতে পারছি না। বারবার চোখের সামনে ভাসছে ঘটনাটা। সুজনের এরকম কথায় কবিরাজ বললেন, আচ্ছা, তোমাকে দেখে মনে হচ্ছে প্রচণ্ড ভয় পাইছো। তুমি আমাকে খুলে বলো তো, কি দেখে ভয় পাইছো? কি ঘটছে তোমার সাথে? কবিরাজের কথায় সুজন বললেন, আপনাকে কি বলবো কবিরাজ সাহেব? আপনি তো শুনছেন আমি একজন ভ্যান চালক। আমি আমার ভ্যানে বিভিন্ন মালামালের সাথে লাশ বহন করার কাজ করি। সাধারণ কোনো মালামাল বা জিনিসে যে ভাড়া পাই তার থেকে দ্বিগুণ টাকা পাই লাশ নিয়ে গেলে। তো গতকাল সন্ধ্যার পর বাজার থেকে বাড়ির দিকে আসছিলাম। আমি বাড়ির দিকে আসার সময় ওই 3 রাস্তার ওখানে আসলে পিছন থেকে আমাকে একজন ডাক দেন। কে ডাক দিলে এটা দেখতে পিছনে ঘুরতে দেখি একটা মানুষ, উনাকে আমি চিনি না। উনি আমার কাছে এসে মোটা গলায় বললেন, একটা ভাড়া আছে, যাবেন? আমার ভাই মারা গেছে, হাসপাতাল থেকে লাশটা বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে। অজানা সেই লোকটার কথায় একটু চুপ থেকে বললাম, এখন তো রাত হয়ে গেছে, এই রাতের বেলা যাব না ভাই। তখন সেই লোকটা অনুরোধ করে বললেন, বেশি সময় লাগবে না, এই পাশের গ্রামে যেতে হবে। আমি আপনাকে রেগুলার ভাড়ার থেকে 3 গুণ টাকা বাড়িয়ে দিব, না করবেন না। ওনার কথায় আমি ভাবি 3 গুণ টাকা দিবে আর পাশের গ্রামের কথা বলছে, তাহলে তো বেশি রাত হবে না। এটা ভেবে আমি রাজি হয়ে যাই। আমি রাজি হওয়ার পর উনি ভ্যানে উঠে বলেন, চলুন, এদিকে চলুন। ওনার কথা মতো আমি ভ্যান নিয়ে চলতে লাগলাম। বেশ কিছুক্ষণ যাওয়ার পর উনি বললেন, এই যে এই হাসপাতালে, আপনি এখানে দাঁড়ান, আমি আমার ভাইয়ের লাশ নিয়ে আসছি। কথাটা বলে সেই লোক ভিতরে গেলেন। এদিকে আমি তখন হাসপাতালের দিকে তাকিয়ে অবাক হয়ে যাই আর মনে মনে বলি, আরে এটা কোন হাসপাতাল? এই জায়গার মধ্যে হাসপাতাল আসলো কিভাবে? আমি তো রোজ এখান দিয়ে চলাফেরা করি, এই জায়গায় তো কোনোদিন হাসপাতাল দেখিনি। আমি ভাবছি আর বলছি, হয়তো আমার মনের ভুল, এক রাতেই তো হাসপাতাল তৈরি হয়নি, তাই না? এই ভেবে ভ্যানে উঠে বসে থাকি। ওদিকে তখন সেই লোকটা আরেকটা লোকের সাহায্য সাদা কাফনে মোড়ানো একটা লাশ নিয়ে এসে ভ্যানে রাখে। লাশটা ভ্যানে রাখার পর আমি বললাম, দড়ি দিয়ে বাঁধতে হবে, নইলে রাস্তার ঝাঁকি লাগাতে পড়ে যেতে পারে। আমার কথায় ওই লোকটা বলেন, না, এটা দরকার হবে না, আমি পাশে আছি, সমস্যা নেই। কথাটা বলে সেই লোকটা পাশে বসে পড়লেন। এদিকে তখন আমি লোকটার দেখানো পথে চলতে লাগলাম। গ্রামের ফাঁকা রাস্তা, রাতের বেলা গ্রামের রাস্তায় কম মানুষ দেখা যায় জানেন নিশ্চয়ই। আমার গাড়িতে বাঁধা হারিকেনের আলোতে আমি চলছি। এভাবে অনেক দূর যাবার পর আমি ভ্যানে থাকা ওনাকে বললাম, এই যে ভাই, আপনি তো বলছেন পাশের গ্রামে, কিন্তু তখন থেকে চলছি, পাশের গ্রাম তো আর আসছে না। আমার কথায় সেই লোকটা বললেন, সামনে। শুধু এতটুকু বলে থেমে গেলেন। এদিকে রাস্তায় আমি ওনার সাথে কথা বলার চেষ্টা করলেও উনি তেমন কথা বলেনি আমার সাথে। এভাবে আরও কিছু দূর যাবার পর দেখি সামনে আর কোনো রাস্তা নেই। সামনে রাস্তা না দেখে বললাম, ভাই, এ কোথায় আসলাম? সামনে তো কোনো রাস্তা নেই। কিন্তু আমার কথার কোনো উত্তর পেলাম না। কথার উত্তর না পেয়ে পিছনে তাকিয়ে চমকে উঠি। আরে, সেই লোকটা কোথায় গেল? উনি তো ভ্যানে বসেছিল, ভ্যানে শুধু লাশটা শোয়ানো। লোকটাকে না দেখে আমি ভ্যান থেকে নেমে বললাম, ভাই, কোথায় গেলেন? এই বলে ভ্যান থেকে হারিকেনটা খুলে হাতে নিলাম। হাতে নিয়ে আশপাশে তাকিয়ে বললাম, ভাই, আপনি কই? কিন্তু আমার কথার জবাব দেওয়ার মতো কেউ ছিল না ওখানে।
এদিকে আমি তখন সামনে একটু এগিয়ে যেতে বুঝলাম এটা একটা শ্মশান। বুঝলাম না শ্মশান ঘাটে আসলাম কিভাবে, আর লোকটাই বা গেল কোথায়। আশপাশে কোনো বাড়ি নেই, এই লাশ নিয়ে এখন আমি যাব কোথায়? এই ভেবে লাশের কাছে গেলাম। সেখানে গিয়ে বসে আছি সেই লোকটা আসে কি অপেক্ষায়, কিন্তু অনেকক্ষণ বসে থাকলেও সেই লোকটা আসে না। এদিকে এমন সময় আমি ভাবলাম এই লাশটা কি আসলেই ওনার ভাইয়ের নাকি অন্য কারো। কথাটা বলে পাশে হারিকেন রেখে সাদা কাপড়ে মোড়ানো লাশের মুখ থেকে কাপড় সরাতে চমকে উঠলাম। এই লোকটার তো আমাকে ভাড়া করে সাথে করে নিয়ে আসলো, উনি লাশ হলো কিভাবে? নিজের লাশ কিভাবে নিজে নিয়ে আসলেন? এই ভেবে ভয়ে ভয়ে এদিক সেদিক তাকিয়ে বলতে লাগলাম, কেউ আছেন কি? এখানে কি কেউ আছেন? আমার এই রকম কথায় আমার সামনেই ভ্যানে থাকা লাশটা উঠে বসলেন। লাশ উঠে বসেছে দেখে আমি চিৎকার করে সেখান থেকে দৌড়াতে লাগলাম। জায়গাটা আমি চিনি না, জীবন বাঁচাতে যেদিক থেকে আসছি ওদিকে দৌড়াচ্ছি। ওদিকে পিছনে থাকা সেই লাশটা তার রূপ পাল্টে ভয়ানক এক রূপ নিয়ে ব্যাঙের মতো লাফিয়ে আমার পিছন পিছন আসছে। ওই রকম ভয়ঙ্কর রূপ দেখে আমি বুঝতে পারি আমাকে ভুলিয়ে ভালিয়ে কোনো জিন এদিকে নিয়ে আসছে। এসব ভাবতে ভাবতে দৌড়াচ্ছি, এমন সময় সেই ভয়ানক জিনটা আমাকে পিছন থেকে ধাক্কা দেন। ওর ধাক্কায় আমি সেখানে পড়ে যাই। তখন জিনটা আমার কাছে এসে আমার চারিদিকে ঘুরতে থাকে। এদিকে তখন আমি কাঁপতে কাঁপতে বললাম, আমাকে কিছু করবেন না, আমাকে ছেড়ে দিন, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আমার কথায় সেই জিনটা মোটা ভয়ানক কণ্ঠে বললেন, কে বলল তুই আমাকে ক্ষতি করিসনি? তুই আমাকে আঘাত করছিলি। মনে করে দেখ, 1 মাস আগে তুই একটা লাশ নিয়ে যাচ্ছিলি রাতের বেলা, তখন একটা কালো কুকুর তোর ভ্যানের আশপাশে ঘোরাঘুরি করছিল। তুই সেই কুকুরটাকে দেখে লাঠি দিয়ে আঘাত করে তাড়িয়ে দিস। সেদিনের সেই কুকুরটা ছিলাম আমি। আমি কুকুরের রূপে লাশের কাছাকাছি গিয়েছিলাম লাশটা খেতে, কিন্তু তোর আঘাতে আমি অসুস্থ হয়ে পড়ি। দীর্ঘদিন চিকিৎসা নেয়ার পর সুস্থ হই। সুস্থ হয়ে সুযোগ খুঁজতে থাকি তোকে শিক্ষা দেয়ার, কিন্তু তোকে একা পাচ্ছিলাম না। আজ তোকে একা পেয়ে মানুষের রূপে তোর কাছে যাই, তোকে ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে আসি। আজকে কোথায় পালাবি? তোকে তো আজ ছাড়ব না। জিনটার কথায় আমি অনেক অনুরোধ করতে থাকি আর বলি, আমাকে মাফ করে দিন, দয়া করুন। আমি আসলে জানতাম না ওই কুকুরটা আপনি ছিলেন। আমি তো মানুষ, আপনাকে চিনতে পারিনি, আমাকে যেতে দিন। কিন্তু আমার কথায় সেই জিনটার মন গললেন না। জিনটা আমাকে ধরে ছুঁড়ে মারলেন। আমি 10-15 হাত দূরে গিয়ে পড়লাম। আমি দূরে পড়ে প্রচণ্ড ব্যথা পাই, কিন্তু জীবন বাঁচাতে উঠে আবারও দৌড়াতে থাকি। ওদিকে পিছনে থাকা জিনটা আবারও আমার পিছনে লাফিয়ে লাফিয়ে আসতে থাকে। জিনটাকে দেখে প্রাণের ভয়ে দৌড়াতে থাকি আমি। এভাবে কিছুটা সামনে গেলে পিছনে তাকিয়ে দেখি সেই জিনটাকে আর দেখা যাচ্ছে না। আমার পিছনে ওই জিনটা নেই। জিনটাকে না দেখেও আমি সামনের দিকে দৌড়াতে থাকি। এমন সময় সামনের দিকে একটা আলো দেখতে পাই। সেই আলোটাকে লক্ষ্য করে আমি ওদিকে গেলে দেখি ছোট একটা ঘর। সেই ঘরে হারিকেনের আলো জ্বলছে। আমি ওখানে গিয়ে চিৎকার দিয়ে ডাকতে থাকি আর বলি, কেউ আছেন? আমাকে একটু সাহায্য করুন, কেউ নেই এখানে? আমার কথায় দরজা খুলে বাহিরে আসলেন একজন বৃদ্ধা মহিলা। সেই বৃদ্ধা মহিলা বেরিয়ে এসে বললেন, কে তুমি? এই রাতের বেলা এখানে কি করছো? ওনার কথায় আমি আমার সাথে ঘটা যাওয়া পুরো ঘটনা ওনাকে খুলে বললাম। সব শুনে উনি বললেন, এই জায়গাটা ভালো না, আসো আমার সাথে আসো। এই বলে উনি ঘরে নিয়ে গেলেন আমাকে। ঘরটা কেমন অদ্ভুত মাটির ঘর, মানে হচ্ছে আমি ঘরের ভিতরে গেলে উনি বললেন, এখানে ঘুমাও। ওনার কথায় আমি বলে উঠলাম, আমাকে একটু পানি দেয়া যাবে, গলাটা শুকিয়ে গেছে। আমার কথায় উনি বাহিরে গেলেন, গিয়ে একটু পর আবারও ঘরে আসলেন। ঘরে এসে আমার হাতে গ্লাস ধরিয়ে দিলেন। উনি গ্লাস দেয়ার আমি হাতে ধরে রাখলাম, তখন উনি একটা পাত্র থেকে আমার গ্লাসে পানি ঢেলে দিতে লাগলেন। উনি পানি ঢেলে দেওয়ার সময় আমি খেয়াল করলাম পানিগুলা কেমন যেন দেখাচ্ছে। ভালো করে খেয়াল করে দেখলাম, এ কি, এটা তো পানি না, এটা তো রক্ত।
রক্ত আমাকে ঢেলে দিচ্ছে দেখে ওনার দিকে তাকিয়ে বলতে যাব, এগুলা তো পানি না, রক্ত। তখনই দেখলাম এই বৃদ্ধাকে এতক্ষণ স্বাভাবিক লাগছিল, উনি হঠাৎ করে রূপ পরিবর্তন করে ভয়ঙ্কর ওই জিনটার রূপ নিলেন। বৃদ্ধা মহিলা সেই জিনটার রূপ নেয়ার আমি বুঝতে পারলাম জিনটা আমার পিছু ছাড়েনি, ও তাহলে এতক্ষণ এই বৃদ্ধা মহিলার রূপ নিয়েছিলেন। জিনটা দেখে সেখান থেকে বেরিয়ে আবারও দৌড়াতে লাগলাম। আমি দৌড়াচ্ছি আর চিৎকার করছি। এভাবে কতদূর দৌড়ে আসছি আমি জানি না। হঠাৎ ওই জিনটা আমাকে ধরে ফেলে আর পিছন থেকে আঘাত করে। সেই জিনটার আঘাতে আমি পড়ে গিয়ে চিৎকার করতে থাকি। আমার চিৎকারে জিনটা হাসতে হাসতে আমার কাছে এসে আমার বুকে তার পা তুলে দিলেন। তখন মনে হচ্ছিল আমি তখনই মারা যাব। এমন সময় দূরে একটা আলো দেখতে পেলাম। আমি ওই আলোটা দেখার পর আমার আর কিচ্ছু মনে ছিল না। আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি একটা বাড়িতে নিজেকে দেখি। আমার আশপাশে অনেকে ছিলেন। আমার জ্ঞান ফিরতে ওই বাড়ির লোকেরা বলেন, আপনি কে ভাই, বাড়ি কোথায়? গতকাল রাতে আপনি ওই রাস্তার ওখানে পড়েছিলেন কেন? গতকাল রাতে আমাদের বাড়ির ছেলের বিয়ে ছিল। আমরা রাতের বেলা মেয়ে নিয়ে ওই পথ দিয়ে আসার সময় দেখি আপনি জ্ঞান হারিয়ে পড়ে আছেন। ওদের কথায় আমি সব ঘটনা ওনাদের খুলে বলি। সব শুনে ওরা বলেন, আমাদের ওছিলায় নিশ্চয়ই আল্লাহ আপনাকে বাঁচিয়েছে। এই বলে ওনাকে আমাকে ওদের বাড়িতে খাওয়া দাওয়া করান। এরপর আমি আমার বাড়ির ঠিকানা বললে ওরা পথ দেখিয়ে দেন। এরপর আমি বাড়িতে চলে আসি। আমি এতটাই ভয় পেয়েছি যে আমার মধ্যে থেকে গতকাল রাতের ভয় চলে যায়নি। আমি পাগলের মতো কি বলছি না বলছি জানি না। ভয়ে অনেক জ্বর চলে আসছে। সুজনের মুখে এসব শুনে কবিরাজ বললেন, জিনটা প্রতিশোধ নিতে তোমার পিছনে লাগছে। তুমি চিন্তা করো না, আমি তোমাকে ঝাড়ফুঁক দিয়ে যাচ্ছি। যদি এরপরও ভয় পাও বা কোনো সমস্যা হয় তখন জিনটাকে হাজির করব। এই বলে কবিরাজ সুজনকে ঝাড়ফুঁক দিয়ে চলে যায়। এদিকে শরীরে জ্বর আসায় সুজন ডাক্তারের কাছে গিয়ে ঔষধও নিয়ে আসে। এরপর ঔষধ খেয়ে রাতের বেলা শুয়ে পড়ে। সুজন শুয়ে পড়ার পর স্বপ্নেও জিনটাকে দেখে। জিনটাকে দেখাই জিনটা বলেন, কি ভাবছিস তোকে এত সহজে ছেড়ে দিব? না, তোকে আমি ছাড়ব না, তোকে আমি নিয়ে যাব। কথাটা বলে জিনটা ভয়ানক এক হাসি দিয়ে চলে যায়। এদিকে তখন সুজনের ঘুম ভেঙে গেলে বাকি রাত আর না ঘুমিয়ে জেগে রাতটা পার করেন। রাত পেরিয়ে দিন হলে সুজন আবারও সেই কবিরাজকে ডাকে। কবিরাজকে ডাকায় কবিরাজ এসে সুজনের কাছে সব শোনে। সব শুনে সুজনের শরীরে জিনটাকে হাজির করেন কবিরাজ। জিনটা সুজনের শরীরে হাজির হয়ে ভয়ানকভাবে বলেন, কবিরাজ বল কি বলবি? তখন কবিরাজ বলেন, তুই এই ছেলেটার পিছনে লাগলি কেন? ও তো না জেনে একটা ভুল করছে। তুই কুকুরের রূপে আসায় ও তোকে আঘাত করছে, বিনিময়ে তুইও তো আঘাত করছিস ওকে। এখনও তাহলে পিছনে লেগে আছিস কেন ওর? ওকে ছেড়ে চলে যা। কবিরাজের কথায় সেই জিনটা বলেন, আমাকে যে আঘাত করে আমি তাকে ছাড়ি না, আমি ওকে নিয়েই যাব, ওকে বাঁচতে দিব না। জিনটার কথায় কবিরাজ বলেন, না, এটা করতে পারবি না, ওকে ছেড়ে যা, নইলে তোকে বন্দী করব। কিন্তু জিনটা যেতে চায় না। জিনটার এরকম কাহিনী দেখে উপায় না পেয়ে কবিরাজ জিনটাকে বোতলবন্দি করে সেই বোতলটা নদীতে ফেলে দিলেন। এই ঘটনার পর সুজন আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলেন। এভাবে কেটে গেল একটি মাস। 1 মাস পর ঘটল এক ঘটনা। এক রাতে সুজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সুজনকে খুঁজে না পেয়ে ওর মা পুরো গ্রাম খুঁজলেন, কিন্তু পেলেন না। এদিকে ছেলেকে না পেয়ে সুজনের মা কান্না করতে থাকেন। কান্না করতে করতে পুরো রাত কেটে যায়, তবুও সুজন বাড়িতে ফেরেন না। এদিকে রাত পেরিয়ে সকাল হলে আশপাশের সবাই সুজনের মায়ের কাছে আসলে সুজনের মা বলেন সুজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই শুনে সুজনের মাকে বলেন কবিরাজকে ডাকতে হবে, হতে পারে ওই জিনটা কোনো ক্ষতি করছে। সবার কথায় সুজনের মা তাই করেন, ওই কবিরাজকে আবার নিয়ে আসেন। কবিরাজ এসে সুজনের বিষয়ে খোঁজ নিয়ে বলেন সুজনকে ওই জিনটাই ধরে নিয়ে গেছেন। আমি 1 মাস আগে জিনটাকে বোতলবন্দি করে নদীতে ফেলছিলাম, কিন্তু কোনো কারণে সেই জিনটা মুক্ত হয়ে যায়। জিনটা মুক্ত হয়েই রাগের বশে সুজনে ধরে জিন রাজ্যে নিয়ে যায়।
সুজনকে ধরে জিন রাজ্যে নিয়ে গেছে, তাই আমি কিছু করতে পারবো না। আমাকে মাফ করবেন। আপনি অন্য কবিরাজের কাছে যান, দেখেন ওনারা সুজনকে ফিরিয়ে নিয়ে আসতে পারে কিনা। কথাটা বলে চলে যায় কবিরাজ। এদিকে তখন সুজনের মা কান্না করতে থাকে। সুজনের মায়ের কান্না দেখে আশপাশের মানুষেরা অন্য কবিরাজ নিয়ে আসেন, কিন্তু এতেও কোনো লাভ হয় না। সব কবিরাজি বলেন ওকে জিন রাজ্যে নিয়ে গেছে, এখন আর ফিরিয়ে আনা সম্ভব না। সবার কথায় সুজনের মা ভেঙে পড়েন। একমাত্র ছেলেকে হারিয়ে পাগলের মতো হয়ে যান। এভাবে কেটে যায় 3টা দিন। 3 দিন ছেলেকে না পেয়ে সুজনের মা ভাবেন তার ছেলেকে আর ফিরে পাবে না। কিন্তু সুজনের মাকে অবাক করে দিয়ে 3 দিন পর এক রাতে সুজন বাড়িতে ফিরে আসে। সুজনকে বাড়িতে নিয়ে আসে একজন পরী। সেই পরী সুজনকে নিয়ে এসে সুজনের মাকে বলেন, আপনি ভয় পাবেন না, আমি একজন পরী। আমি আপনার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসছি। আপনার এই ছেলেকে যে জিনটা ধরে নিয়ে গেছেন, সেই জিনের সাথে শত্রুতা ছিল আমার। ও আমার অনেক ক্ষতি করছে। ও আমার ক্ষতি করায় আমি ওর সাথে যুদ্ধ করি আর সফল হই। আমি ওই জিনটাকে মেরে ফেলি। ওকে মেরে ফেলার পর আপনার ছেলেকে ওর প্রাসাদে দেখি। ওকে দেখে বুঝতে পারি ও একটা মানুষ, তাই ওকে বাড়িতে নিয়ে আসলাম। পরীর কথায় সুজনের মা কান্না করতে করতে বলেন, তুমি অনেক ভালো পরী মা, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব। আমার ছেলেকে ফিরিয়ে আনতে অনেক কবিরাজ ডেকেছি, কিন্তু কেউ আমার ছেলেকে ফিরিয়ে আনতে পারেনি। তুমি আমার উপকার করলা। তোমার উপকার সব সময় মনে রাখব, তোমার জন্য দোয়া করব। সুজনের মায়ের কথায় খুশি হয়ে চলে যায় সেই পরীটা। এদিকে এই ঘটনার পর সুজনের সাথে আর কিছু ঘটেনি। সুজন সুস্থ আছে, ভালো আছে। প্রিয় লিসেনার, সুজনের এই ভয়ানক ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা, চলুন এখন চলে যাই পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আমি একটি মর্মান্তিক কবরস্থানের ঘটনা নিয়ে এসেছি। এই ঘটনাটি বলেছেন নাইমের বন্ধু এবং নাইম লিখে পাঠাইছেন আমাদের। তো চলুন চলে যাই ঘটনায়। নাইমের ভাষায় বলতেছি। কুমিল্লার একটি জায়গার নাম শুনেছিলাম ছোটবেলা থেকেই, শালবন পুরাতন কবরস্থান। লোকজন বলে সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে একা গেলে নাকি পিছন থেকে কারো হাঁটার শব্দ শোনা যায়, কিন্তু ফিরে তাকালে কাউকে দেখা যায় না। গত বছরে শীতের ঘটনা, আমি আর আমার বন্ধু নাইম মোটরসাইকেল নিয়ে কুমিল্লা ঘুরতে গিয়েছিলাম। বিকেলের দিকে আমরা ময়নামতির দিকে ঘুরছিলাম। তখন রাস্তার পাশে একটি মরিচা ধরা সাইনবোর্ড চোখে পড়ল, পুরাতন মুসলিম কবরস্থান 1 কিলোমিটার ভেতরে। নাইম ভয় পেয়ে গেল। এইসব জায়গায় যাস না ভাই, সন্ধ্যা হয়ে যাবে। আমি হাসলাম, দিনের বেলা আবার কিসের ভয়। ও বাইক নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকলো। আমি একাই ভেতরের রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। রাস্তা পুরো ফাঁকা, দুই পাশে বড় বড় গাছ। শুকনো পাতার ওপর পা পড়লে খস খস শব্দ হচ্ছিল। একটু ভিতরে যেতেই হঠাৎ মনে হলো চারপাশ অস্বাভাবিক চুপচাপ, নীরব, নিস্তব্ধ। শুধু পাখির ধুধু মরুভূমির মতো ডাক। পাখির ডাকও যেন অনেক ভয়ঙ্কর। শুধু দূরে কোথাও কাক ডাকছিল, কা 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 করে। আর একটু এগিয়ে কবরস্থানটি দেখতে পেলাম। পুরো জায়গাটি ভাঙাচোরা, অনেক এলোমেলো, জঙ্গল দিয়ে ভরা। মনে হচ্ছে কবর সব কিছু মিশে গেছে। অনেক পুরনো কবর মাটির সাথে মিশে গেছে। মাঝখানে একটা বিশাল বটগাছ। বটগাছ যেন ওই কবরস্থানের পুরোটা ছায়া নিয়ে আটকে আছে। না, আরো নাই।
মাঝখান একটা বিশাল বটের গাছ। বটগাছ যেন পুরো কবরস্থান নিয়ে ছায়া নিয়ে আটকে আছে, মনে হচ্ছে সবকিছু ধরে আছে। এত অস্বাভাবিক পরিবেশ, দমকা হাওয়া, হাওয়ার বাতাস যেন কানের মধ্যে ভয়ানক একটা নিস্তব্ধ একটা সাউন্ড দিচ্ছে। গাছের লতা নিচে নেমে এসেছে, অদ্ভুত অন্ধকার তৈরি করেছে এই লতাগুলো। আমি মোবাইল বের করে ছবি তোলার জন্য প্রস্তুতি নিলাম। ছবি তুলতে গেলাম, কিন্তু অবাক হয়ে দেখলাম আমার ফোনে কোনো নেটওয়ার্ক নেই। ঠিক তখনই পিছন থেকে কাশি দেওয়ার একটা শব্দ পেলাম। ঘুরে দেখি একটা বৃদ্ধ দাঁড়িয়ে আছে, সাদা পাঞ্জাবি, মাথায় টুপি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো লোকটার কাপড় একদম পরিষ্কার, অথচ চারপাশ কাদা আর ধুলো দিয়ে ভরা। কিন্তু এই ধুলো কাদার মাঝেও ওই লোকটার পোশাক একদম পরিষ্কার, সাদা ধবধবা। বৃদ্ধ ধীরে বললেন, বাবা, এখানে বেশি থাকিস না। আমি বললাম, কেন চাচা? লোকটি একটু হাসল, তারপর বলল, মাগরিবের আগে এই জায়গা ছাড়তে হয়। এই জায়গায় থাকা ঠিক হবে না, তুই এখান থেকে চলে যা। শুধু তুই না, এই মহল্লা এলাকার যে কোনো মানুষ মাগরিবের পরে এখানে কেউ থাকে না, চলে যা বাবা। আমি মজা করে বললাম, ভূত টুত নাকি? বৃদ্ধ এবার হাসল না, চুপ হয়ে রাগান্তরিত অবস্থায় আমার দিকে চেয়ে থাকলো। চোখ বড় বড় করে তাকিয়ে বলল, সব জিনিস চোখে দেখা যায় না। কথাটা শুনে কেন জানি শরীর ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, আপনি এখানে থাকেন? লোকটি উত্তর দিল না, চুপ হয়ে থাকলো, মনে হচ্ছে রাগান্বিত হয়ে আছে। কিন্তু হঠাৎ করে বলল, তোর বন্ধু বাইরে পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু সে এখন একা না। আমার বুক ধক করে উঠল। আমি তো নাইমের কথা বলিনি। আমি কি করব বুঝতে পারি না। তার মানে কি? নাইম যে বাইরে একা আছে সেটা কেমন করে জানলো? আমি ভয় খেয়ে গেলাম। তখন এক মুহূর্ত দেরি না করে আমি তাড়াতাড়ি বললাম, মানে? বৃদ্ধ ধীরে হাত তুলে কবরস্থানের পিছনের দিকে দেখালেন। কালো কাপড় পরা একটা মহিলা অনেকক্ষণ ধরে ওর পিছনে দাঁড়িয়ে আছে। আমি পুরো শরীর কাঁপতে শুরু করলো। আমি সাথে সাথে দৌড় দিতে শুরু করব, তারই মাঝে মনে হচ্ছে আমার পা আর উঠতেছে না। এতক্ষণ ধরে আমি ওই সাদা কাপড়ের পরা বৃদ্ধর সাথে কথা বলতেছি, অথচ আমার পিছনে কালো পোশাক পরে একটা মহিলা দাঁড়িয়ে আছে। আমি কিছু জানি না। আমি প্রথম ওই বৃদ্ধের সাথে ইয়ার্কি করেছি ভূত টুতের ব্যাপারে, কিন্তু অবাক করা বিষয় হলো ওই পিছনে ওই মহিলাটি দাঁড়িয়ে আছে। আমার স্বপ্নের ধারণা নেই, আমি অনুভবে করতে পারিনি, আমি টেরও পাইনি। দৌড়াতে দৌড়াতে কয়েকবার মনে হলো কেউ আমার পিছনে হাঁটছে। শুকনো পাতার ওপর চাপা শব্দ, খস খস খস। কিন্তু পিছনে তাকানোর সাহস হয়নি। রাস্তার কাছে এসে দেখি নাহিম বাইকের পাশে দাঁড়িয়ে আছে। মুখ সাদা হয়ে গেছে, ফ্যাকাশা হয়ে গেছে। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, কি হয়েছে? ও কাপা গলায় বলল, তুই ভিতরে যাওয়ার পরে একটা মহিলা রাস্তার ওপাশে দাঁড়িয়েছিল, পুরো কালো কাপড় পরা। আমি ভাবলাম গ্রামের কেউ হবে, কোনো গ্রামের মহিলা দাঁড়িয়ে আছে, কিন্তু পরে দেখি তার পা উল্টো দিকে। আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। আমি সাথে সাথে পেছনে তাকালাম। কবরস্থানের রাস্তার মুখে সেই বৃদ্ধা দাঁড়িয়ে আছে, কিন্তু এবার পরিষ্কার দেখলাম লোকটার শরীরের নিচের অংশ নেই, হাঁটুর নিচে থেকে পুরো অংশ ফাঁকা। আমি চিৎকার দিয়ে বাইকের ওপরে উঠলাম। নাইম আর আমি
পিছনে না তাকিয়ে সোজা চলে আসলাম। পরে স্থানীয় এক দোকানদারের কাছে গেলাম, গিয়ে সমস্ত কথা খুলে বললাম। আমাদের কথা শুনে সে চুপ হয়ে গেল। সে আর একটা কথা বলার সাহস পাচ্ছে না। মনে হচ্ছে চায়ের কাপগুলো কাঁপতিছে আর আমাদের বলতিছে, তোমরা ওখানে যে ঠিক করনি, এখানে যাওয়ার সাহস তোমাদের দেখানো উচিত হয়নি। তখন আমরা বললাম, আমরা তো বুঝতে পারিনি এটা একটা কবরস্থান, আমরা জানি কবরস্থান পবিত্র জায়গা। তখন ওই চার দোকানদারটা বলল, সন্ধ্যা মাগরিবের সময় এবং মাগরিবের আগে ওখানে কেউ যায় না। ওখানে যেই দারোয়ান পহরা দিত কবরস্থানটা, সেই দারোয়ানটাও অনেক বছর আগে মারা গিয়েছে। এখনও শোনা যায় মানুষের কথা, কান থেকে মানুষের মুখ থেকে শোনা যায় সন্ধ্যার পর ওই দারোয়ানটা নাকি সবার সাথে দেখা দেয় যারা যায়, এবং তাদের সবাইকে ওখান থেকে বের করে দেয়। ওখানে বিশাল বড় বটের গাছ আছে, বটের গাছ বয়ে বয়ে নেমে যাচ্ছে অনেক লতা। এই লতা ধরে পুরোটা কবরস্থান ছেয়ে গেছে এবং মাগরিব পর ভয়ানক অন্ধকার পরিবেশ সৃষ্টি হয়। এখানে ভয়ানক ভয়ানক জিন বসবাস করে। কেউ যাওয়ার সাহস পায় না, ওখানে কেউ থাকারও সাহস পায় না। ওই রাস্তা মাগরিবের পর থেকে একবারে বন্ধ। দিনের বেলাও স্বাভাবিকভাবে সব মানুষ ব্যবহার করে না এবং যাওয়ার দুঃসাহস দেখায় না। আর তোমরা মাগরিব পর এখানে গেছো, যাওয়াটা ঠিক করনি। তখন ওখান থেকে চা খেয়ে চলে আসে দুই ছেলে তাদের বাসায়, এবং আসার পর ঠিক 3 দিন দুইজনের গাওতে জ্বর থাকে, প্রচুর জ্বর থাকে, জ্বর, এবং স্বপ্নে উল্টাপাল্টা কিছু দেখতে পায়। এবং স্বপ্নে দেখে ওই কালো পোশাক পরা ওই মহিলাটি ওদের দিকে তাকিয়ে আসে এবং বলতেছে, কি রে, তোদের প্রচুর সাহস শেষ করে দিব। এরকম বলার পরে হঠাৎ করে দেখে তারা শূন্যর ওপর উঠে, মনে হয় কে জানে ওদেরকে আছাড় মারলো। চিৎকার করে ওঠে, তার বাবা মা চলে যায়। আস্তে আস্তে তাদের রুমে যাওয়ার পর বলতেছে, তোর কি হয়েছে, এত জোরে চিৎকার করলি এত রাতে? তখন ঠিক রাত 3টা বাজে। তখন নাইম বলে, আমার কে জানি ওপর দিক তুলে ফিকে মেললো এবং আমার মাজা নিয়ে আমি উঠতে পারতেছি না, মাজায় প্রচুর আঘাত লেগেছে। তার মানে কি, স্বপ্নের মাঝে যে সব কিছু ঘটেছে তা কিন্তু বাস্তব, কেননা বাস্তবে অনুভব করতেছে তার মাজায় ব্যথা হয়েছে। পরের দিন সকালে উঠতে পারে না, খুঁড়ে খুঁড়ে হাঁটে এবং হঠাৎ করে আমার সাথে দেখা হয়। তখন আমায় বলে, নাহিম বলে, আমার এই বৃত্তান্ত। তখন তো ভয় খেয়ে যায়। তখন সমস্ত কিছু তার বাবা মাকে খুলে বলা হয়। বলার পরে এই আমাদের মহল্লার একটা কবিরাজকে নিয়ে আসা হয়। কবিরাজকে নিয়ে আসার পর বলতেছে, খারাপ একটা জিন দেখে ভয় করেছে এবং আগামীকাল তোমরা যেসব কিছু জায়গায় গিয়েছিলা এটা ভয়ানক জায়গা, ওখান থেকে বেঁচে ফিরে আসছ, এটাই তোমাদের কপাল। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। এবং ওরই কিছু ভয় তোমাদের প্রভাব পড়েছে এবং স্বপ্নে যে দেখছো, স্বপ্নে ওইটা বাস্তবে দেখছিল, এই জন্য স্বপ্নে দেখছো। সমস্যা নেই, উনি কিছু করবে না এবং আসবে না, ক্ষতি করবে না, শুধু ভয় দেখাইছে। আজকের পর থেকে ওই দিকে আর তোমরা কখনো দুইজনে কেউ যাবে না, কেন ওইটা অনেক ভয়ঙ্কর জায়গা। তাই বলে একটি তাবিজ দেয় এবং 21 দিনের পানি পাড়া দেয় এবং তেল পাড়া দেয়। পানিটা গোসল করার আগে 1 বালতি পানির মধ্যে অল্প একটু পানি মিশিয়ে ওই পানি দিয়ে গোসল করতে হবে। কিন্তু গোসল করার আগে তেল দিয়েছিল, সরিষার তেল গায়ে মাখতে হবে। মাখার পরে ওই পানি দিয়ে গোসল করতে হবে। গোসল করে তখন আস্তে আস্তে ওই ভয় থেকে শুরু করে সব কিছু ঠিক হয়ে যাবে, স্বাভাবিক পরিবেশে ফিরে আসবে। তারপর থেকে ঠিক 21 দিনের মাথায় পর থেকে শরীরটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়, গায়ের জ্বর ভালো হয়ে যায়, শরীর স্বাস্থ্য সব ঠিক হয়ে যায় এবং ওই সব স্বপ্ন আর দেখে না। কিন্তু ওই সব স্বপ্ন না দেখলেও মনের মধ্যে এখনও গাঁথা থাকে সেই দিনের কথা। ওই সাদা পোশাক মানুষ, বৃদ্ধা, ওই বৃদ্ধর নিচের অংশ ছিল না এবং কালো পোশাক পরা ওই মহিলার পা ছিল উল্টা দিকে। এসব কিছু মনে পড়লেই তো ভয় লেগে যায়। মাগরিবের পর সন্ধ্যার পর একা আর বের হয় না, দুইজনই এই ভয়ানক জিনিস থেকে বেঁচে আছে। পিছনে লাগেনি এবং ধরেনি, আসর করেনি, তাদের ক্ষতি করেনি, এটাই অনেক। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে দুইজন এবং তাদের ফ্যামিলি সব সময় গোপনে নজরে রাখে ওদেরকে। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।